বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেওয়া হবে বললেন সিইসি। ভোট নিরপেক্ষ করতে এই সিদ্ধান্ত। সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ রিজভীর। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ, কার্যকর ১ আগস্ট থেকে প্রধান উপদেষ্টাকে চিঠি। এবং দেশের হাওর অঞ্চল জাতীয় সম্পদ, একে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বিগত ৩ নির্বাচনকে বৈধ বলে স্বীকৃতি দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। এএম নাসিরউদ্দিন বলেন, আগামীর সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারের সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা ইসিকে সহযোগিতা করবে বলেও জানান তিনি। আশা করি ওই কানাডা আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে, and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election. And এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে, যে অত্যন্ত খুশি এবং তারা দেয়ার হাইলি স্যাটিসফাইড। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন রিজভী। বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জানান তিনি। জানান, শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেওয়া হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দল যখনই এই ধরনের ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি। ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এই কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর যে বৈঠক হবে সেখানে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন। সেখানে এত শুল্ক দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকাল 11টার দিকে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মূলত কূটনৈতিক সম্পর্ক রক্ষার অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ হলেও এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এটি একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ, যার মাধ্যমে চীন বিএনপি সম্পর্ক আরও জোরদার করার বার্তা স্পষ্ট হয়ে ওঠে। হাওর রক্ষায় সরকার মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবিরের মিলনায়তনে হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক এক সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ কাজে স্থানীয় উপকারভোগীদের সম্পৃক্ত করা হচ্ছে।
হাওরে বাঁধ নির্মাণ, বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ, ট্যুরিজম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মৎস্য, পরিবেশ, পানি সম্পদ ও হাওর কর্তৃপক্ষ এই 4 স্তরের সমন্বয়ে হাওর উন্নয়নে কাজ করা হচ্ছে। হাওর এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তো আর কোথাও নেই, এটা তো বিরল। কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে। হাওরের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন এরকম কর্মসংস্থানে সংযুক্ত হওয়া, তাদেরকে সংযুক্ত করতে হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের 4টি বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে টানা গত 1 সপ্তাহের বৃষ্টিতে পটুয়াখালীতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বড় ছেলে। সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চরিয়া মধ্যপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সলঙ্গার পূর্ণা প্যারা গ্রামের আব্দুল হান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। অসুস্থ বাবা আব্দুল মান্নান খন্দকারকে চিকিৎসার জন্য স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেলে নিচ্ছিলেন তার 2 ছেলে। পথে মহাসড়কের খানাখন্দে পড়ে রিকশাটি মাঝ রাস্তায় উঠে গেলে এটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে বাবা ও এক ছেলের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ। কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেছে একজনের। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। ভোরে এই ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি জানান, ভোরে 5 জন হিমছড়ি সৈকতে বেড়াতে যায়। পরে 3 জন সমুদ্র গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় 3 জনই। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস, তবে সাগর উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এবার আমাদের ধারাবাহিক আয়োজন আমাদের জুলাই। নবাগত স্ত্রী আখিয়া আক্তারকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হতদরিদ্র রাশিদুল হক। সংসারের সচ্ছলতা ফেরাতে কাজ নিয়েছেন ঢাকায়, কিন্তু একটি বুলেটে শেষ হয়ে যায় পরিবারের স্বপ্ন। জুলাই বিপ্লবে কর্মক্ষেত্রে রাশিদুল হক ছিলেন ঢাকার শনির আখড়ায়। ছাত্র জনতার মিছিলে গিয়ে সেখানে বুলেটের আঘাতে প্রাণ হারান রাশিদুল হক। ভূমিহীন ও হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা রাশিদুল হক সহ 4 ভাই সংসারের সচ্ছলতা ফেরাতে ঢাকার শনির আখড়ায় চলে আসেন প্রায় 8 বছর আগে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার শনির আখড়ায় অংশ নেয় 4 ভাই। ছাত্র জনতা ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাশিদুল হকের। পরে গ্রামের বাড়িতে এনে করা হয় দাফন। শহীদ রাশিদুল হকের বাবার অভিযোগ, সরকারি সামান্য সহযোগিতা আর জামাতের দেয়া 1 লাখ টাকা অনুদান পেয়েছেন তারা। কি হয়, পাখির মতো গুলি করছে আমার সন্তানকে। এদের আমি বিচার চাই এবং এদেরকে আমি ফাঁসিও চাই। গুলি করছে কয়টা, দুঃখের বিষয়। এই জায়গায় একটা, এই জায়গায় একটা, পিছনে একবার একটা, এই 3টে গুলি দিয়ে নিহত করেন। যে সন্তান গেছে ওই সন্তান আর ফিরিয়ে আসি না, মুখে মা বলে ডাক দেয় না। আর এই মা মুখে কতদিনই ডাক দিবে মোর বাকি আমার।
ঢাকার ধামরাইয়ের জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে পড়ে আয়ান নামে ৩.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, সেপটিক ট্যাঙ্ক নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান ও বিদ্যালয় কর্তৃপক্ষের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত আয়ান সোমভাগ ইউনিয়নের দক্ষিণ জয়পুরা এলাকার জামান মোল্লার ও আখি আক্তারের একমাত্র ছেলে। এর আগে খেলতে গিয়ে জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় শিশুটি। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সুজাতপুর আঞ্চলিক সড়কটি সংস্কার ও দক্ষিণ বানিয়াচং উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে দক্ষিণ বানিয়াচংয়ের ৫টি ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়। মোতাকাবির খান আকাশের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কারি এম মতিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ সহ অনেকে। ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হারুন রশিদ, লিটন মিয়া, লুৎফুর রহমান, কামরুজ্জামান, আব্দুল সালাম সহ অনেকে। নিয়োগ বিধি সংশোধন করে চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ ৬ দফা দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাসুদ রাব্বানী, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক রাহেনা খাতুন, সহ সভাপতি হাসানুজ্জামান সহ অনেকে। নিয়োগ বিধি সংশোধন ও ১৪তম বেতন ভাতা সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি মানববন্ধন করা হয়। চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. কুদরতে খুদা রকির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাকিল আরা চৌধুরী, রশনি, অর্থ সম্পাদক মইনুল আহমেদ আলী সাগর সহ অনেকে। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের বাদ দেওয়া হবে বললেন সিইসি। ভোট নিরপেক্ষ করতেই সিদ্ধান্ত। সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ রিজভির। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ, কার্যকর ১ আগস্ট থেকে প্রধান উপদেষ্টাকে চিঠি। এবং দেশের হাওড় অঞ্চল জাতীয় সম্পদ, একে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এশিয়া নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।